Please use headphone or earphone for better experience. গল্পটিকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন। রক্ত পিশাচ। রাত তখন প্রায় 12টা। আমি পড়তে পড়তে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো কিছুর শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আসল শব্দটা আমি শুনতে পাইনি, তবে তার প্রতিধ্বনি শুনেছি। খুবই বিকট কোনো চিৎকারের শব্দ ছিল। আমি নড়ে চড়ে বসলাম। পাশেই আমার পোষা বিড়ালটা ঘুমোচ্ছিল, তাকেও দেখছি না। টেবিলের পাশের জানালা দিয়ে বাইরের কালো অন্ধকারের দিকে তাকাতেই গাটা যেন ছমছম করে উঠল। তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলাম। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই ঘরের মধ্যে কিছু একটা ঘটে গেছে, ভয়ঙ্কর কোনো ঘটনা। পড়বো না ঘুমোবো বুঝতে পারছি না, আর যেন জেগে থাকতেও সাহস হচ্ছে না। টয়লেট যেতে হবে, কিন্তু আমার সাহস হচ্ছে না একা একা যেতে নিচের তলায়। একবার ভাবলাম পাশের ঘর থেকে বাবাকে ডাকবো, তারপর ভাবলাম না থাক, বাবা কি ভাববে? আমি এত বড় একটা ছেলে, একজন কলেজ স্টুডেন্ট, রাত্রে একা একা টয়লেট যেতে ভয় পাচ্ছি। ছি। সিঁড়ির আলোটা জ্বেলে দিয়ে আমি নিচে নেমে পড়লাম। অন্ধকারের দিকে তাকালেই আমার ভয় লাগছে। মনে হচ্ছে চারিদিক থেকে একটা নিস্তব্ধতার আবরণ চেপে ধরছে আমাকে। কেন জানি বারবার মনে হচ্ছে এক্ষুনি যদি আমার সাথে কিছু হয়ে যায়। বাবা তো ঘুমোচ্ছে, বাবা কি জানতে পারবে নিচের তলায় কি হয়েছে? সিঁড়ির আলোটা যেন খুব কষ্ট করে গাঢ় অন্ধকারটাকে ঠেলে দূরে সরিয়ে রেখেছে। এদিকে বাথরুমে ঢুকেই সুইচ টিপলাম, কিন্তু কোনো আলো জ্বলল না। সাথে সাথে আমার গায়ের লোম সোজা খাড়া হয়ে উঠল। মরিয়া হয়ে বারবার সুইচটা দিচ্ছি, কিন্তু আলো জ্বলছে না। তারপর যেই বেসিনের দিকে চোখ গেল, সাথে সাথে যেন একটা শীতল স্রোত বয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত। অন্ধকারের মধ্যে দুটো গোল গোল কি যেন জ্বলছে, খুব হিংস্র দুটো চোখ। সাথে সাথে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, বাবা, ও বাবা গো! সাথে সাথে সামনে কি যেন হুড়মুড় করে পড়লো। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। দৌড়ে সিঁড়ির কাছে এসেই কিছুতে পা লেগে হোঁচট খেয়ে পড়লাম। সিঁড়ির ধাপের একটা কোনায় নাকটা লাগলো খুব জোরে, আর সাথে সাথে চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি মেঝেতেই শুয়ে আছি। বাবা আমার মাথার কাছে বসে আছে। নাকটা খুব যন্ত্রণা করছে, আর আমার মাথাটাও। বাবা আমার মাথায় জল দিয়েছে। সেই জলে ভিজে চকচক করছি আর ঠান্ডায় কাঁপছি। ওঠার চেষ্টা করতেই বুঝলাম কনুইতেও লেগেছে। হাতে আমি শক্তি পাচ্ছি না। বাবা কোনো রকমে আমাকে ধরে তুলল। পরে শোয়ার ঘরে এসে বাবা যা বলল সেটা এই রকম। আমার চিৎকার শুনে বাবার ঘুম ভেঙে যায়। তারপর আমার ঘরে গিয়ে আমাকে বাবা দেখতে পায়নি। তারপর নিচে গিয়ে দেখে আমি পড়ে আছি সিঁড়ির কাছে। বুঝতে পারলো ভয় পেয়ে দৌড়তে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি। বাথরুমে জল আনতে গিয়ে দেখে আমাদের বাড়ির বিড়ালটার দুটুকরো শরীর পড়ে আছে বেসিনের উপর। তীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন দেহটার থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে। পুরো বেসিনটা রক্তে লাল হয়ে আছে। সাবানের কেসটা নিচে পড়ে আছে। বাথরুম থেকে ফোঁটা ফোঁটা রক্তের দাগ চলে গেছে বাড়ির পেছনের দরজা পর্যন্ত। পরদিন ঘুম থেকে উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে। বাবা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গত রাতের ঘটনার কথা ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে।
বাথরুমে যেতে ভয় করছিল, কিন্তু গিয়ে কোনো চিহ্ন দেখতে পেলাম না। বাবা সবকিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আলোটা জেলে দেখলাম সব ঠিকই আছে, তবে কাল রাতে আলোটা কেন জ্বলছিল না? কি যে হচ্ছে আর কেন বা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বিড়ালটার কথা ভেবে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। বেচারা প্রায় 2 বছর আমাদের বাড়িতে আছে। বেসিনের দিকে তাকালেই বারবার সেই দৃশ্যটা মনে পড়ছে। কি হিংস্র সেই চোখ, কি ভয়ঙ্কর! আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোতলায় নিজের ঘরে চলে এলাম। নিচের তলাটা কেমন যেন অভিশপ্ত লাগছিল। সামনেই পরীক্ষা, আপাতত কলেজ ছুটিই আছে, সারাদিন আমি বাড়িতেই থাকব। একটু পরে রান্নার মাসি এসে রান্না করে দিয়ে যাবে। বাড়ির পেছনে একটা বাগান আছে। দাঁত মাজতে মাজতে এমনি সেদিকে আমি গেলাম। বাগানে কিছু সবজি, ফুলের গাছ এবং কয়েকটা আম গাছ ও শিমুল গাছ আছে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা। গিয়ে দেখলাম বাড়ির পেছনের দরজার ছিটকিনিটা আলতো করে খোলা। হয়তো বাবা সকালে খুলে গেছে এবং লাগাতে ভুলে গেছে। এই ভেবে আমি যেই দরজাটা খুলেছি, দেখলাম সামনেই লাল মতো একটা টুকরো কি যেন একটা পড়ে আছে, আর তার চারপাশে পিঁপড়ে। সামনে গিয়ে বুঝতে অসুবিধা হলো না বিড়ালটার দেহাংশ ছিন্ন ভিন্ন হয়ে আছে। শরীরটা আমার কেমন যেন গুলিয়ে উঠল। আমার সারা শরীরের লোম খাড়া হয়ে উঠল। সজাগ দৃষ্টিতে আমি চারিদিকে তাকালাম। না, বিশেষ কিছু অস্বাভাবিকতা আমি দেখতে পাচ্ছি না। চারিদিকটা দেখে যখন কিছু না পেয়ে আমি ফিরে আসছি, হঠাৎ শিমুল গাছের দিকে আমার চোখ আটকে গেল। আমি শিউরে উঠলাম। কি ওটা গাছের নিচে? সামান্য এগিয়ে গিয়ে দেখলাম গাছের গায়ে লাল রক্ত দিয়ে আঁকা একটা চিহ্ন। কয়েক সেকেন্ডের জন্য আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, যেন আমি ওইখানেই স্তব্ধ হয়ে গেলাম। ওই চিহ্নটা তো আমি চিনি, একবারই দেখেছি, তবুও আমার মনে আছে। তবে কি ওটার জন্যই এই সমস্ত হচ্ছে? আমার কি মনে হলো আমি আমার ঘরে ছুটে গেলাম। পুরনো জিনিসের বাক্সটার মধ্যে থেকে গত পরশু সেই লাল ফিতে জড়ানো ধুলোমাখা চামড়ার মোটা একটা ছিন্ন ভিন্ন প্যাকেট আমি বার করলাম। এটা আমরা পেয়েছি গত পরশু বিকালে। আমরা বলতে আমি আর সুকান্ত স্যার। উনি আমাদের কলেজে বোটানির প্রফেসর। আমাদের বাড়ি থেকে 2 বাড়ি পরেই উনি থাকেন। ওনার আবার ছবি তোলার বিশেষ শখ, তাই উনি একদিন আমাকে ডেকে বললেন, শোনো হে, চলো একটা চমৎকার জায়গা পেয়েছি। শহরের শেষে সাইকেলে করে গেলে ওই মিনিট 10 লাগবে। চমৎকার বাড়ি, তুমি আমাকে একটু সাহায্য করো। আমার কয়েকটা স্যাম্পল লাগবে, তুমি একটু হেল্প করে দিও। আমিও সেই ভাগে কয়েকটা ছবি তুলে নেব। সম্মতি জানানোর দরুন গত পরশু গিয়ে পৌঁছালাম সেখানে। গিয়ে দেখলাম একটা পরিত্যক্ত বাড়ি, অনেকটা ভাঙা জমিদার বাড়ির গোছে। আমি আর সুকান্ত স্যার যখন গিয়ে পৌঁছলাম তখন বাজে প্রায় 3টে। বিশাল বাড়িটার চারিদিকে গাছ আর আগাছার ঘন জঙ্গল হয়ে গেছে। ভাঙা পাঁচিলের ফাটল দিয়ে অশ্বত্থ গাছ বেরিয়েছে। সেটা পেরোলেই সামনে দোতলা বাড়ি। বড় দরজা দিয়ে ঢুকলে সামনেই শুকনো পাতার পুরো আস্তরণে ঢাকা একটা বিশাল ফাঁকা চত্বর, আর তার ঠিক মাঝখানে একটা কুঁয়ো। সেই ফাঁকা চত্বরের চারিদিকে ছোট ছোট ঘর রয়েছে। ঘরগুলোর দরজা জানালা কিছুই ছিল না। অনেক ঘরের তো আবার ছাদও ছিল না। সুকান্ত স্যার আমাকে সাবধান করে দিয়েছিলেন, ওহে, ঘরগুলো একদম নিরাপদ নয়, যখন তখন ছাদ ভেঙে পড়তে পারে। আমি একপাশে অর্কিডের স্পেসিমেন কালেক্ট করছিলাম। সুকান্ত স্যার পিছনের দিকের ঘরগুলোর কাছে গিয়ে ছবি তুলছিলেন। এমন সময়
সুকান্ত স্যার একটা ঘর থেকে আমাকে হাঁক দিয়ে ডাকলেন। এই এদিকে শোনো তো। আমি ভেবেছিলাম গুপ্তধন জাতীয় কিছু একটা পেয়েছেন হয়তো। গিয়ে দেখলাম একটা শিকলের একদিক স্যারের হাতে, আরেকটা মাটির মধ্যে। স্যার শিকলটা ধরে টানতেই আমি বুঝেছিলাম মাটি থেকে কয়েক সেন্টিমিটার গভীর বরাবর শিকলটা সেই চত্বরের দিকে চলে গেছে। শিকলটা টানতে টানতে স্যার গিয়ে পৌঁছালেন কুয়োটা পর্যন্ত। কুয়োর নিচ অব্দি নেমে গেছে শিকলটা। কুয়োর কিনারায় দাঁড়িয়ে মনে হলো শিকলের প্রান্তে কিছু একটা বেঁধে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। সেই শিকলটা টেনে তুলে দেখলাম একটা ভাঙা কাঠের বাক্সের অবশিষ্টের সাথে শিকলটাকে জড়ানো রয়েছে। কাঠের বাক্সটার মধ্যে ছিল একটা চামড়ার প্যাকেট। আমি ঠিক ঘরের মাঝখানে মেঝের উপর প্যাকেটটা রাখলাম। কিছুটা ধুলো মাটি মেঝেটাকে নোংরা করলো। প্যাকেটটা খোলাতেই প্রথমেই বেরিয়ে এলো একটা খাতার মতো জিনিস, চামড়ার মলাট দেওয়া পুরো কাগজ, আর তারপর তেল চিটচিটে নোংরা ছাই সিঁদুর মেশানো একটা ধাতুর মোটা পাত, তার উপর খোদাই করা চিহ্ন। দুটো খড়গ আড়াআড়ি করে রাখা আছে, আর তার উপরে একটা কঙ্কালের খুলি, ঠিক যেমনটা দেখেছিলাম শিমুল গাছের গায়ে। এই ধাতুর পাতটা আমি পরশুদিনই দেখেছি, তাই চিহ্নটা আমার চিনতে অসুবিধা হলো না। কিন্তু এই খাতাটা এখনো খুলে দেখা হয়নি। মলাটের উপর লাল চিটচিটে কি যেন লেগে আছে, মনে হয় ধাতুর পাতটা থেকে লেগেছে। পড়ব ভেবে সবে পাতা উল্টানো শুরু করেছি, এমন সময় নিচের তলার দরজায় ধাক্কা পড়ল, আর আমার বুকটা ধড়াস করে উঠল। ভয়ে ভয়ে নিচে গিয়ে দরজা খুলে দেখলাম রান্নার মাসি এসছে। আমি আবার উপরতলায় এসে খাতাটা নিয়ে পড়তে বসলাম। পুরো হলদেটে কাগজে কালো কালি দিয়ে লেখা, মাঝে কিছু কিছু অক্ষর ঠিক বোঝা যাচ্ছে না। লেখাটা অনেকটা এই রকম: আমি শ্রী নবকুমার এক কঠিন পরিস্থিতিতে উপস্থিত হইয়া এই পত্র লিখিতে বাধ্য হইয়াছি। আমার পিতার নাম শ্রী শ্রী কেশবচন্দ্র সেন। তিনি মহাকালীর একনিষ্ঠ ভক্ত। আমাদের বাড়িতে একটি কালী মন্দির আছে, সেখানে এক অভিজ্ঞ স্থায়ী পুরোহিত নিয়োগ করেছিলেন আমার পিতা। তিনি অবশ্য ব্যবসার তাগিদে বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। প্রত্যেক বাড়িতে ফিরিয়া তিনি পশু বলি দিতেন, তারপর গাঁয়ের লোকজনদের ডেকে এনে মহাভোজ খাওয়াতেন। এইভাবেই বেশ সুখেই যাচ্ছিল আমাদের পরিবার। কয়েক মাস আগে পুরোহিত পিতার কাছ থেকে ছুটি চাইলেন। তিনি নাকি কোন তান্ত্রিকের কাছে যাবেন তন্ত্রবিদ্যায় উন্নতি লাভ করতে। ফলে সেনবাড়ির মন্দিরে এক নতুন পুরোহিত নিয়োগ করা হলো। তার নাম কালিকা মুখুজ্জে। তারপর কেটে গেল 1-2 মাস। হঠাৎ আমাদের বাড়িতে ফিরে এলেন পুরনো পুরোহিত বামাচরণ। ফিরে তো এলেন, কিন্তু ওনার হাবভাব বদলে গেছে। তার চাহনি দেখে বাড়ির মেয়ে বউরা ভয় পায়। তিনি ডাকিনী যোগিনী নাকি ওই ধরনের তন্ত্রবিদ্যা শিখে এসেছেন। তারপর থেকে তেনার জমিদার বাড়ির নিত্য পুজোয় মন বসত না। গভীর রাতে দরজা বন্ধ করে তন্ত্র সাধনা করতেন। মাঝে মাঝে আমার পিতার কাছে বলতেন তিনি জমিদারের কল্যাণের জন্য যজ্ঞ করছেন, আর তার জন্য পাঁঠা বলি দিতে হবে। কিন্তু সেই বলি সবার সামনে দেওয়া হতো না। গভীর রাতে মন্দিরে দরজা বন্ধ করে বামাচরণ যজ্ঞ করতেন। অনেক দিন এইভাবে চলার পর আমার পিতা জানিয়ে দিলেন, শোনো, অনেক হয়েছে বলি দেওয়া, আর কোনো দরকার নেই। এতে আমার কল্যাণ না হলেও চলবে। বেশ কিছুদিন পর গ্রাম থেকে ছাগল চুরি যেতে লাগলো। একদিন আমাদের পোষা বেড়ালটাকেও পাওয়া গেল না। আমার পিতার মনে এইসব ঘটনা খুবই অস্বাভাবিক লেগেছিল। অবশ্য সে কথা আমাকেও তিনি জানিয়েছিলেন। আমি আর আমার পিতা
এক সন্ধ্যাবেলায় বামাচরণের ঘরে প্রবেশ করলাম। ভয়ে শিউরে উঠল সারা শরীর। পচা মাংসের গন্ধে ঘরের মধ্যে ঢোকা দায়। ঘরের ঠিক মাঝখানে একটা উঁচু বেদি, তার উপর প্রদীপ জ্বলছে। পাশেই একটা রক্ত মাখানো রূপোর পাত, চারিদিকে ছড়িয়ে কত ছাগল, কুকুর, বিড়ালের মাথা। তাদের দেহগুলো ঘরের এক কোণে জড়ো করা। এসব দেখে আমার পিতা মাথা ঠিক রাখতে পারেনি, কিন্তু বহুদিন ধরে আমাদের পরিবারের সাথে থাকায় বামাচরণকে প্রাণে মারতে পারেননি। তাকে পরের দিন সকালে জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। পরের দিন সকালে বামাচরণের ঘর থেকে তার কাটা দেহটা পাওয়া যায়, কিন্তু মাথাটা পাওয়া যায়নি। এরপর আমাদের পরিবারে নেমে আসে শনির দশা। 1 মাস আগে আমার পিতার মৃতদেহ পাওয়া যায়। গলা থেকে একটা থাবা মাংস তুলে নিয়েছে মাংসাশী জীব। রক্তে লাল হয়ে গিয়েছিল ঘরের মেঝে। এই পর্যন্ত পড়েই আমি ঘেমে ভিজে গিয়েছিলাম। আমার হাত কাঁপছে। মনে পড়ল খাতার উপরে লাল চটচটে জিনিসটা রক্ত। ভাবতেই আমার বমি পেল। খাতাটা হাত থেকে আমার পড়ে গেল। এই অবস্থায় কি করব আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। সুকান্ত স্যারকে ফোনে সব বললাম। প্রথমে তিনি বিশ্বাস করছিলেন না। শেষে আমার বাড়িতে ডেকে খাতাটা দেখাতেই তিনি বিশ্বাস করলেন। স্যারের খাতাটা পড়তে সময় লাগলো ঘণ্টাখানেক। তারপর তিনি বলতে শুরু করেন, আশা করি বুঝতে পারছো এটা নন্দকুমারের লেখা। সে বুঝেছিল তাদের পরিবারের সকল সদস্যদের মতো তারও সময় ফুরিয়ে এসেছে, কিন্তু ওই পিশাচটাকে ধ্বংস করার জন্য সঠিক সময় আসতে তখনও কয়েক মাস বাকি। তাই সে রূপোর পাতটা আর তার বিবরণ লিখে কাঠের বাক্সে পুড়ে কুয়োতে ফেলে দেয়, যাতে পরবর্তীকালে ওই পিশাচটাকে মারতে পারে। আর ওই রূপোর পাতটাই সমস্ত অশুভ শক্তির উৎস। স্যারের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, মানে পিশাচ? তাহলে সঠিক সময়টা কবে স্যার? মানে কিভাবে কি করা যাবে কিছু কি ওই খাতায় বলা আছে? স্যার মাথা নেড়ে জানায়, আছে। তারপর দাঁড়িয়ে বক্তৃতা দেবার ভঙ্গিতে বলতে শুরু করেন, আজই সেই বিশেষ দিন। আজ শনিবার আর তার সাথে অমাবস্যা। শাস্ত্রে আছে শনিবার অমাবস্যা পড়লে তা অতি শুভ হয়। কালী পুজো করলে অশুভ প্রভাব দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়। আসার সময় পঞ্জিকাতে দেখে এলাম অমাবস্যা শুরু হবে রাত 11:10 নাগাদ। তাই হাতে সময় অত্যন্ত কম। আমাদের পুজোটা করতে হবে জমিদার বাড়ির মন্দিরে। সমস্ত পদ্ধতি নন্দকুমার ওই খাতায় লিখে গেছেন, তাই খাতাটা নিয়ে গেলাম। তুমি ওই রূপোর পাতটাকে প্যাকেটে ভরে রাখো। আমি কিন্তু ঠিক রাত 10টায় চলে আসবো। আর হ্যাঁ, সাইকেলটা ঠিক আছে তো? স্যারের কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। মানে আমরা কালী পুজো করবো নাকি? আর ওই রাত দুপুরে আমরা ওই ভূতের বাড়িতে যাব? স্যার আপনি কি খেপেছেন নাকি? স্যার ধমকের সুরে বললেন, দেখো, এখন ছেলে মানুষই করার সময় নেই। আমাকে অনেক কিছু জোগাড় করতে হবে। আর তুমি এটা কেন বুঝতে পারছো না? আমাদের ওই বাড়িতে যাওয়া, নন্দকুমারের লেখা, আর আজ এই শনিবারের অমাবস্যা, সব কিছু পরিকল্পনা মতো হচ্ছে। দেখো, আমরা যখন এটাকে এনেছি তখন এটাকে ধ্বংস করা আমাদেরই দায়িত্ব। আমাদের পারতেই হবে। এই বিশেষ দিনটা একবার হাতছাড়া হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। রাত ঠিক 10টা। ব্যালকনির নিচের রাস্তায় সাইকেলের একটানা রিংয়ের শব্দে বুঝলাম সুকান্ত স্যার এসে গেছেন। ল্যাম্পপোস্টের আলোয় দেখলাম স্যারের পিঠে একটা ব্যাগ ছাড়াও সাইকেলের পিছনে বেশ কয়েকটা শুকনো ডাল বাঁধা। ফাঁকা গলি দিয়ে দুজনে চলেছি নিশ্চুপে। কিছুটা রাস্তা আসার পর খেয়াল হলো রাস্তাটা ঘন অন্ধকার। স্যার একটা টর্চ নিয়ে এসেছেন। তার ক্ষীণ আলোতে আমরা এগিয়ে চলেছি। রাস্তা থেকে বাড়িটা প্রায় 200 মিটার দূরে। বাড়িটার চারিদিকে মিশমিশে অন্ধকার। আগাছার জঙ্গল ভেঙে আমি আগে আগে চলেছি, আর স্যার
টর্চ হাতে পিছনে আসছেন। ঘন কালো অন্ধকারের মধ্যে থেকে মাঝে মাঝে নিশাচর পাখির ডাকে আমি রীতিমতো শিউরে উঠছি, আর উত্তরের শীতল হাওয়ায় হাড় হিম হয়ে যাচ্ছে। স্যার মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছেন। আমি বুঝতে পারলাম ওনারও ভয় করছে, কিন্তু সেটা কখনোই স্যার স্বীকার করবেন না। বাড়ির মেইন গেট থেকে কয়েক হাত দূরে হঠাৎ সুকান্ত স্যার ফিসফিস করে বললেন, শুনতে পাচ্ছ? মন দিয়ে শোনো। শুনতে পাচ্ছি। মনে হচ্ছে বাড়ির ভেতরে শুকনো পাতার উপর দিয়ে কেউ হাঁটছে, আর সাথে অস্পষ্ট কিছু একটা বলছে। তারপর আমি ব্যাগ থেকে একটা মোমবাতি বের করলাম। মোমবাতিটা জ্বালিয়ে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, তখনই একটা দমকা হাওয়া যেন আমাদের ভেদ করে বেরিয়ে গেল। মোমবাতিটা নিভে গেছে। ফাঁকা চত্বরে এসে স্যার চারিদিকে একবার টর্চের আলো ফেলে দেখে নিলেন। মনে হলো গতবার এসে যেমনটা আমি দেখে গিয়েছিলাম তেমনটা ঠিক আর নেই, যেন পৈশাচিক আত্মারা এখানে জীবন্ত হয়ে উঠেছে। একটা গন্ধ অনেকক্ষণ থেকে অনুভব করছি। কিসের গন্ধ আমি ঠিক বুঝতে পারছি না। স্যার বললেন, ওর বাম দিকে মন্দিরটা থাকার কথা, চলো দেখি। স্যারের কথাগুলো বাড়ির চারদিকের দেওয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগলো। গিয়ে দেখলাম সেখানে সত্যিই একটা মন্দির আছে, কিন্তু এটাকে আগেরবার আমি তো খেয়াল করিনি। দরজা জানালা কিছুই নেই। মন্দিরের চূড়াটাও ভেঙে গেছে, ছাদটাও কোনো রকমে টিকে আছে। মন্দিরের ঠিক মাঝে একটা বেদি আছে, তার উপরে একটি পাথরের মূর্তি পুরো ধুলোর আস্তরণে ঢাকা, আর তার সামনে হাঁড়িকাঠ, যেখানে পূর্বে পশু বলি দেওয়া হতো। দেখেই গায়ে কেমন কাঁটা দেয়। স্যার মন্দিরের চাতালে একটা খবরের কাগজ পেতে দিয়ে বললেন, হাতে সময় নেই বেশি, তাড়াতাড়ি ওই গাছের ডালগুলোকে 2 আঙুল লম্বা টুকরো করে ভাঙো, আমি আসছি এক্ষুনি। আসি মানে? কোথায় যাবেন স্যার আপনি? আর আমি এখানে একা একা থাকবো নাকি? আরে বাবা, বেল কাঠ পাইনি কোথাও। আগের দিন দেখেছিলাম ওখানে একটা বেল গাছ শুকিয়ে গেছে, ওটার কাঠ আনতে হবে, যজ্ঞে লাগবে। বলে তিনি হন হন করে চলে গেলেন। আমি নিরুপায় হয়ে ডাকলাম, স্যার, সুকান্ত স্যার। কোনো উত্তর এলো না। শেষে আর কি করি, দেওয়ালের দিকে পিঠ করে মোমবাতির আলোয় ডালগুলো ভাঙতে লাগলাম। চারিদিকে এতটাই নিস্তব্ধতা ছিল যে ডাল ভাঙার আওয়াজটা ফিরে ফিরে আসছে। মিনিট কয়েক পরে শুকনো পাতার উপর খসখস শব্দ শুনে বলতে লাগলাম, স্যার চলে এসেছেন? পেয়েছেন বেলকাঠ? কোনো উত্তর পেলাম না। অন্ধকার এতটা গাঢ় ছিল যে মন্দিরের বাইরের 2 হাত পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি এবার একটু ভয় ভয় ডাকলাম, স্যার স্যার। কোনো উত্তর এলো না। কাঁপা কাঁপা স্বরে আরও একবার ডাকলাম, স্যার। হঠাৎ অন্ধকারের নিস্তব্ধতা ভেঙে এক বিকট অট্টহাসি শোনা গেল। সমস্ত বাড়িটা কেঁপে উঠল সেই হাসিতে। আমি দেওয়ালের গায়ে সিটিয়ে গেলাম। একটা দমকা বাতাস মোমবাতিটাকে নিভিয়ে দিল। সাথে সাথে অন্ধকারের মধ্যে সেই দুটো জ্বলন্ত চোখ আমি দেখতে পেলাম। সেই চোখ আমি বাথরুমে দেখেছিলাম। ভয়ঙ্কর দুটো চোখ। পা দুটো আমার অবশ হয়ে গেল। ভয়েতে চিৎকার করতে আমি ভুলে গেছি। চোখ দুটো আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। একদম আমার সামনে এসে দপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। হঠাৎ গলার কাছে কি একটা ফুটলো। তারপরই সব কিছু ঝাপসা হয়ে গেল। জ্ঞান ফিরে দেখি মন্দিরের বারান্দায় আমি শুয়ে আছি। স্যারের কোলে আমার মাথা। আমার গলার কাছে খুব ব্যথা।
আস্তে আস্তে উঠে বসলাম। একটা রুমাল আমার গলায় বাঁধা, সেটা রক্তে ভিজে গেছে। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আমার? আমি একটা কাঠের ডালে কাপড় জড়িয়ে মশাল তৈরি করে আগুন জ্বালাচ্ছিলাম। হঠাৎ তোমার চিৎকার শুনে ছুটে এসে দেখি তুমি চাতালে পড়ে আছো। তারপর দেখি গলায় তোমার দাঁত ফোটানোর দাগ, সেখান থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি রুমালটা দিয়ে চেপে বেঁধে দিলাম। আচ্ছা, তুমি এখন রেস্ট নাও, আমাকে সব জোগাড় করতে হবে। অগত্যা দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইলাম। দেখলাম স্যার যজ্ঞের বিভিন্ন দ্রব্যাদি ব্যাগ থেকে বার করছেন। আগুনের সামনে বজ্রাসনে বসে স্যার বললেন, দাও দেখি ওই রূপোর প্লেটটা বের করো। আমি ব্যাগ থেকে প্লেটটা বার করলাম। তারপর বোতলের জল দিয়ে সেটা ধুয়ে দিতেই কাঠের আগুনের আলোতে সেটা চকচক করে উঠল। স্যার বললেন, শোনো, এবার সব থেকে বড় কাজটা তোমাকে করতে হবে। অনেক বাধা আসবে, কিন্তু আমাদের এটাকে শেষ করতেই হবে। যা বলছি মন দিয়ে শোনো। এই খাতায় প্রথমে বলা হয়েছে যে জায়গায় এই কাজ সম্পূর্ণ করা হবে সেই জায়গাটিকে প্রথমে গণ্ডিবদ্ধ করতে হবে। তারপর এখানে একটা মন্ত্র লেখা আছে, সেটা পুরোটা বলতে হবে চোখ বন্ধ করে। আমি মুখস্থ করে নিয়েছি। মন্ত্র পড়তে পড়তে যখন আমি ইশারা করব তখনই তুমি ওই প্লেটটাকে আগুনে দেবে। আর সাবধান, আমার মন্ত্র শেষ না হওয়া অবধি ওই আগুন যেন না নেভে। এরপর তিনি পুরো মন্দিরের চাতালের চারিদিকে গোল করে খড়ি দিয়ে দাগ টানতে টানতে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। দলায় চক্রফট স্বাহা, ওম দলায় বিক্রমায় তুম ফট স্বাহা। চলো শুরু করা যাক। এই কালো কাপড়টা দিয়ে আমার চোখটা বেঁধে দাও। স্যার বজ্রাসন করার মতো বসে মন্ত্র পড়তে শুরু করেছেন। ওম খর্বং স্থূলতনম গজেন্দ্রবদনম লম্বোদরং সুন্দরম। এদিকে যে ঠান্ডা হাওয়া বইছিল সেটা ঝড়ের রূপ নিয়েছে। যত সময় এগোচ্ছে বাতাসটা ততই ঝড়ের রূপ নিচ্ছে। যত সময় আরও এগোচ্ছে ঝড়ের বেগ আরও বাড়ছে, আর যজ্ঞের আগুনটা থেকে থেকে কেঁপে উঠছে। আগুনে ঘি দিতে সেটা আরও জোরে জ্বলে উঠল। বাইরে ঝড়ের তাণ্ডবে সমস্ত প্রকৃতি যেন কেঁপে উঠছে। আমি বারবার ছাদের দিকে তাকাচ্ছি। ছাদটা যা পুরনো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মিনিট খানেক চলার পর স্যার হাত দিয়ে ইশারা করলেন। আমিও প্লেটটাকে আগুনের উপরে দিয়ে দিলাম, আর সাথে সাথে মাটি কেঁপে উঠল, যেন ভূমিকম্প এসেছে। অন্ধকারের মধ্যে একটা আর্তনাদ শোনা যাচ্ছে। সময়ের সাথে সাথে সেটা বেড়েই চলেছে। আগুনের মধ্যে দেখলাম প্লেটটা ঝলসে উঠেছে। সেই চিহ্নটা, হ্যাঁ সেই চিহ্নটা এখন দেখা যাচ্ছে ঠিক মাঝখানে। এদিকে বাইরের আর্তনাদটা এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে ভয়তে আমার হাত কেঁপে উঠেছে। চারিদিকে যেন প্রলয় হচ্ছে, মন্ত্র উচ্চারণ তখনও চলছে। আমি কি করব ভেবে কিছুই পাচ্ছি না। অন্ধকারটা যেন আরো এগিয়ে আসছে আমাদের দিকে। গোটা মন্দিরটাকে যেন ঘিরে ধরেছে। আগুনের মধ্যে সেই প্লেট গলে প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। তারপর একটা কান ফাটানো চিৎকার। আর কোনো আওয়াজ নেই। স্যারেরও মন্ত্রোচ্চারণ বন্ধ হয়েছে। আগুনটা স্বাভাবিকভাবেই জ্বলছে। তিনি তার ব্যাগ থেকে খাতাটা বের করে আগুনের মধ্যে দিয়ে দিলেন। মন্দির থেকে বেরিয়ে মেন গেটের কাছে যখন গেছি তখন পেছন থেকে একটা আওয়াজ। হ্যাঁ, মন্দিরের ছাদটা ভেঙে পড়েছে। এতক্ষণ শুনছিলেন দেবারতী বিশ্বাসের লেখা রক্ত পিশাচ। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।